বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আবার এসে মিলিত হয়েছি প্রতি রবিবার রাত 8টায়। যেমন গত 2 মাস ধরে আমরা বারবার মিলিত হয়েছি আমাদের সেই অনুষ্ঠান নিয়ে, আমাদের অনুষ্ঠান বিপন্ন এর সময়। আজ আমাদের 9ম পর্ব। আজকে আমরা প্রথমেই শোনাবো স্ফুলিঙ্গর কবিতা। স্ফুলিঙ্গর সঙ্গে আপনাদের অনেকেরই পরিচয় আছে। এটি একটি প্রতিবাদী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদী গান, কবিতা, নাটক এরা মঞ্চস্থ করে থাকে। আজ তারই একটি কবিতা আজ আমরা এখানে শুনব। হাওয়াটা বইছে এলোমেলো আজকাল। হাওয়া বইলেই সন্দেহ জাগে মনে। কারা যাবে উড়ে, কে বা ছিঁড়ে যাবে আজ? কোথাকার হাওয়া যাবে কোন দিক পানে? এর চেয়ে ভালো গুমোট ভ্যাপসা ঘর, জানালা দরজা খিল দিয়ে থাক আটা, সাজানো থাকুক প্রতিবাদহীন কোণে 2-4টে দিন নিতান্ত সাদা মাটা। কে কবে করেছে সাপদের প্রতিবাদ? তাদের সাথে তো নিত্যই ঘর করা। জলের কলসি খুঁটিতে হেলান দেওয়া, যুগান্তরের ঘামে অশ্রুতে ভরা। হঠাৎ মাটি উধাও পায়ের নিচে, মাথার উপর ছাদটাও আজ উড়ছে। আসল কথা কিছু কাগজপাতি 19 লক্ষ দুঃসহ দিন গুনছে। হঠাৎ ঠিকানা হারালো 19 লক্ষ। কান্নাগুলো বেয়ারা, বেসরকারি। শিরায় শনিতে বর্গিরা দিল হানা, কাগজপত্র খুঁজে রাখা দরকারি। কাগজ শুধুই আসল কথাটি বলবে, সত্যি কথাটা দলিলই শুধু জানে। কাগজে কাগজে কানাঘুষো দিনে রাতে, ফালতু মানুষ থাকবে ডিটেনশনে। রক্তলোলুপ হায়নারা সংসদে, কাঁটাও তারের বানায় বেড়া ও বৃত্ত। নিকোনো ঘরের চেনা পরিসর ছেড়ে 19 লক্ষ আচমকা উদ্বৃত্ত। 19 লক্ষ বুঝেছে কাগজ ঘেঁটে। পৃথিবীতে তার জন্মানো ছিল মানা। আধারে গর্ত খুঁড়ছে সরীসৃপে, নিজের হাতেই পেল্লায় জেলখানা। জেলখানা থেকে কান্নার ধ্বনি ওঠে, দেয়ালে দেয়ালে কান্নার কথা লেখা। মানুষের ভাষা কান্নাই কেন হবে? দরকার আজ প্রতিরোধ করা শেখা। হিমালয় থেকে সাগর উঠেছে জ্বলে, এ আগুন যেন নিভবে না, নিভবে না। হাতে হাত ধরে প্রতিরোধে, প্রতিশোধে ভেঙে ফেলি চলো রাষ্ট্রের জেলখানা। ভেঙে ফেলি চলো রাষ্ট্রের জেলখানা। বন্ধুরা, আজ গভীর উদ্বেগের সঙ্গে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে 2019 সালে সিএ 2019 সংবিধানের এই সংশোধনীটি পরিবর্তন বা বাতিলের দাবিতে দেশ জুড়ে বিরাট আন্দোলন হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেদিন পথে নেমেছিলেন এই আইনটি বাতিলের দাবিতে। এই সংশোধনীতে ভারতীয় সংবিধানের যে মূল সুর, ধর্মনিরপেক্ষতা, তাকেই হত্যা করা হয়েছিল। সুপ্রিম কোর্টে এ নিয়ে বহু মামলাও হয়েছে।
এটাকে অবশ্যই বাতিলের দাবি করতে হবে। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে সেদিন যারা আন্দোলনে মুখর হয়েছিলেন তাদেরই একটি অংশ আজকে মনে করছেন যে শুধু সিএ 2019 বাতিল হলেই আমাদের দাবি পূরণ হয়ে যাবে। এনআরসি এনপিআর বাতিলের দাবি সেভাবে আর তাদের মুখে শোনা যাচ্ছে না। এটা কিন্তু ঠিক নয়। এই যে ফ্যাসিস্ট সরকার, এদের উদ্দেশ্যই হলো দেশ জুড়ে এনআরসি এবং এনপিআর করা। আর এটা যদি একবার হয় তাহলে দেশের প্রতিটি মানুষ এর দ্বারা এফেক্টেড হবেন। আজকে আমাদের সেই কারণে দাবি ওঠানো উচিত যে এনআরসি এবং এনপিআর অবশ্যই বাতিল করতে হবে, এবং তার বীজ লুকিয়ে আছে 2003-এর নাগরিকত্ব আইনের সংশোধনীর মধ্যে। ফলে 2003-এর সংশোধনী বাতিলের দাবি অবশ্যই জোরে সোরে তুলতে হবে। আসুন আমরা এখন একটা তথ্যচিত্র দেখি, যেখানে আমরা দেখতে পাবো যে এনআরসি যদি হয় তাহলে কি ভয়াবহতা অপেক্ষা করে আছে আমাদের জন্য। আসুন আমরা তথ্যচিত্রটা দেখি। এনআরসি 2018 থেকেই বোধহয় কথাটা প্রথম কানে আসতে শুরু করে। ধীরে ধীরে আসামের নানা ঘটনা, ডি ভোটার, ডিটেনশন সেন্টার, নামগুলো একটু একটু করে কানে আসতে লাগলো। আজ এনআরসি এই নামটা শুনলেই একটু গা ছমছম করে ওঠা, এক অজানা বিপদের গন্ধ একটু হলেও সকলেরই সম্ভবত হয়। 2019-এ ধীরে ধীরে একটু আধটু খবর রাখা, একটু আইন কানুন ঘেঁটে দেখা শুরু করতেই হলো। লোকে তখন বলতো কাজকর্ম না থাকলে এইসব ফালতু ভাবনা নিয়ে সময় কাটানো, কাল্পনিক এক সমস্যা তৈরি করে তারপর সেই সমস্যার সমাধানের পেছনে ছোটাটা আমাদের ব্যাধি। যাই হোক, 2019-20 দেশজোড়া অভূতপূর্ব আন্দোলন প্রত্যক্ষ করার পর আজকে যখন খবরের কাগজ, টিভি ও মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে যে এনআরসি আপাতত সারা ভারতে হচ্ছে না, তখন বিষয়টার গুরুত্ব আর কাউকে বুঝিয়ে বলতে হয় না। আমাদের বিপন্ন এর সময় এই বিষয়টা নিয়ে আরও একটু মাথা ঘামানোর আগ্রহ। আর এটা তো এতদিনে ভালোভাবেই বুঝে গেছেন যে আমরা যেটা নিয়ে মাথা ঘামাবো সেটা আপনার মাথাতেও আমরা ঢুকিয়েই ছাড়ব। তাই আজকের এই এনআরসি বিষয় প্রোগ্রামের অবতারণা। এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স কথাটা ভারতবাসীর জন্য প্রথম উল্লেখিত হয় 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনে। এর আগে অবশ্য আসামের নিজ ভূমিতে সংখ্যালঘু হয়ে যাওয়ার তথাকথিত বিশেষ সমস্যাকে মাথায় রেখে 1951 সালে আসামে একবার এই অবৈজ্ঞানিক এনআরসি করতে গিয়ে আধখ্যাচড়া হয়ে থমকে গিয়েছিল। এনআরআইসি ব্যাপারটা বলতে গোদা বাংলায় বোঝায় দেশের সব নাগরিকদের এক তালিকা বানানো, এবং এটা আজ আর বলার অপেক্ষায় রাখে না যে সেটা ডিজিটালি হবে। নাগরিক বলতে আবার আলাদা করে কাদের কথা বলা হচ্ছে, নাগরিক, সিটিজেন, এইসব কথা বইয়ে পড়েছি যদিও, তবুও নাগরিক বলতে আলাদা কি বোঝায় সেটা তো কখনো শুনিনি। একদমই শুনিনি বললে ঠিক বলা হবে না। এটা জানতাম যে আমাদের দেশ থেকে কেউ আমেরিকায় বা অন্য কোনো দেশে পড়তে গিয়ে পড়ে সেখানেই চাকরি করে সেখানকার নাগরিক হয়ে গেছে। তবে আমাদের দেশে ছোটবেলা থেকে এই বুড়োবেলা পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, কাচারি, হাসপাতাল, শ্মশান, কবরস্থান, জেলখানা কখনো কোথাও কেউ একটা জিজ্ঞাসাও করেনি, কোথাও কখনো লিখতেও হয়নি। কারো জীবনের গতি এতে কিন্তু থেমে যায়নি, কমেও নি, বাড়েও নি। ভারতের সংবিধান পড়তে গিয়ে দেখেছি যে সেটা শুরু হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে। এখন শিখতে হচ্ছে যে দেশের জনসাধারণ মানে নাগরিক এমন কোনো বাধ্যবাধকতা নেই। কে নাগরিক আর কে নাগরিক নয় সেটা এনপিআর, সিএএ, এনআরসি এই ত্রয়ী মিলে ঠিক করবে। কালে কালে আরো কত কি যে শুনতে হবে কে জানে। ভাবছি ব্যাপারটা মুখে বললেও, আইনের বইয়ে লিখলেও
এরকমভাবে দেশবাসীকে নাগরিক ও অনাগরিক ভাগ করার কোনো লিটমাস টেস্ট সত্যি হতে পারে কিনা? আর এই অবৈজ্ঞানিক কাজের চেষ্টা করে লাভটাই বা কি? এর ফলে কি কেউ চাকরি পাবে? মানুষের আয় বাড়বে? গরিব চাষিরা কি জমি পাবে? ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি হয়ে যাবে? কারখানা অফিসের মায়না বাড়বে? কোনো সদুত্তর পাওয়া যায় না এইসবের প্রশ্নের। তবে গ্রামে গঞ্জে ফিসফিসিয়ে বিজেপি নেতারা বলছে, যাদের নাম লিস্টে উঠবে না ওদের তাড়িয়ে দিলে ওদের ঘর বাড়ি জমি জমা ধন সম্পত্তি সকলের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া যাবে। ধান্দাবাজ লোকেদের নোলা ঝরতে শুরু করেছে। আচ্ছা বলুন তো, কোথা থেকে হঠাৎই এনআরসির আইডিয়াটা নেতাদের উর্বর মস্তিষ্কে উদয় হলো? আমরা চেষ্টা চরিত্র করে যতদূর বুঝতে পেরেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। মুনাফার পাহাড় গড়ার পরেও পুঁজিপতিদের লালসা মেটানোর ক্ষমতা বোধহয় সৃষ্টিকর্তারও নেই। ওরা আরো আরো মুনাফার লোভে ছুটে চলেছে। চলনা হি জিন্দেগি হ্যায়, রুকনা হি মৌত। এই বিরামহীন যাত্রা ওদেরকে দেওয়া কারো অভিশাপের ফল কিনা সেটা আমাদের ঠিক জানা নেই। এই চলতে চলতেই ওরা শেষে খুঁজে পেয়েছে অনেক পুরনো পন্থার এক নতুন রূপ। বিভিন্ন দেশে বিভিন্নভাবে মানুষকে নামমাত্র মজুরি দিয়ে কাজ করাতে পারলে সহজে অনেক মুনাফা অর্জন করা যেতে পারে। সেই অতিরিক্ত মুনাফা ব্যয় করার জন্য কিছু ঝকঝকে তকতকে দর্শনীয় জিনিস গড়ে তুলে আর কোটি কোটি মানুষকে সেই উন্নয়ন বলে বুঝিয়ে তাদের সাবাসী অর্জন করতে পারলে তো বিরাট ব্যাপার। নিন্দুকেরা বলে এই পদ্ধতি অবলম্বন করে আমেরিকা, চীন এবং আরও কোন কোন দেশ বিশাল সফলতা অর্জন করেছে। মোদ্দা কথা হলো, এটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনদেরই আইডিয়া। কিন্তু কিভাবে লোককে আজকের দিনে নামমাত্র মজুরিতে কাজ করানো যাবে? এরকম কঠিন সমস্যার সহজ সমাধান বের করার জন্যই তো এত শিক্ষা দীক্ষা। ফলে মোটা মাইনে পাওয়া কুশিক্ষিত মানুষেরা অনেক মাথা খাটিয়ে রাস্তা একটা ঠিক বের করে ফেলল। যদি কিছু লোককে বেনাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া যায়, তাহলে কেবল তাদেরকে আইনের নামাবলী চড়িয়েও এরকম বিনা মজুরি দাস হতে বাধ্য করা যেতে পারে। আবার আমেরিকার মতো দেশ, যারা পৃথিবীকে পদানত করার স্বপ্ন দেখে, তারা একই সঙ্গে সারা পৃথিবীর সব প্রতিবাদী মানুষকেই এক পোটেনশিয়াল ডেঞ্জার হিসেবে ভেবে তাদের উপর নজরদারি চালাতে চায়, যাতে কেউ যেন আবার তাদের মুনাফার পাহাড় সত্যি সত্যি কাটতে না শুরু করে। এই জন্যই 2003-এর সিএএতে এনআরসির পাশাপাশি ইলেকট্রনিক চিপ লাগানো এমএনআইসির আইনও বানানো হয়। বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য তারা সব পোটেনশিয়াল ডেঞ্জারকেই নিজেদের পর্যবেক্ষণে রাখতে চায়। অর্থাৎ এনআরসির মাধ্যমে একদিকে মুনাফা ও অন্যদিকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করাই কর্পোরেটদের মূল লক্ষ্য। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কর্পোরেটদের এই কর্মসূচি স্বাধীন ভারতের পার্লামেন্টে স্বীকৃতি পেল কেন, আর কিভাবেই বা পেল? বাস্তবের কষ্টিপাথরে যাচাই করলেই দেখা যায় যে ভারতের মতো দেশগুলোর যে কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করার ডজন ডজন উপায় কর্পোরেটরা সব সময় নিজেদের হাতে রাখে। অর্থনৈতিক, সামরিক বিষয়ের অনেক কিছুতেই ওরা ওদের উপর নির্ভরশীল করে রেখে সব সময়ই ওদের উপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম রাখে। আবার গেরুয়া, সবুজ, লাল রং বেরঙের পতাকাধারী সব পার্টি ওদের প্রত্যক্ষ ও পরোক্ষ আইনি ও বেআইনি ডোনেশনের উপর নির্ভর করেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। ফলে এরা সম্পূর্ণ স্বাধীনভাবেই নিজেদের স্বাধীনতার প্রতি গর্বে বুক ফুলিয়ে কর্পোরেটদের কথায় স্বীকৃতি দিয়েই দেয়। ওই পাড়ার অমুক উৎসব বা তমুক পার্বণে যেমনই দাদারা দরজায় এসে দাঁড়িয়ে ছোট ব্যবসায়ীদের স্বেচ্ছায় 2-5 হাজার টাকা দিতে বলে, অনেকটা সেরকম আর কি। সেও খুশি হয়েই আগেই দিয়ে দেয়, আর তারপর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবে কলার ধরে তো আর চায়নি। তাকে এই দাদারাও কিন্তু সম্মান করে। তাই তো 2003-এ এই এনআরসির আইন সর্বসম্মতিক্রমেই পাস হয়। কোনো পার্টি তাই এনআরসি বাতিলের দাবি ভুল করেও করে না। পার্টিগুলোর মধ্যে মত পার্থক্য হলো
যে কিভাবে এই আইনটা কার্যকরী করা হবে। কেউ বলে কলার ধরে বন্দুক ঠেকিয়ে জোর করে, দরকার হলে প্রতিবাদীদের লাশের ওপর দিয়ে করবে। তো কেউ বলে এটা অন্যায়, এটা অমানবিক, এদেরকে বুঝিয়ে পিঠে মাথায় হাত বুলিয়ে বলি কাঠে এনে জবাই করার সময়ও যেন খুব বেশি কষ্ট না পায়, সেই মানবিকভাবেই করতে হবে। তারা বলে আমরা তো জনগণেরই প্রতিনিধি, আমরা না দেখলে এদের দুঃখ দেখবে কে? बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। घुसपैठिया देश की समस्या है। बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है, परंतु पूरे देश की समस्या है। तो पहले सीए भी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत है। এখন প্রশ্ন হলো, এনআরসিতে কিসের ভিত্তিতে বাঁচবে যে কে নাগরিক আর কে নাগরিক নয়? একসঙ্গে সবাইকে বাঁচতে গেলে আবার দেশ জুড়ে সেই 2019-20 মতো বিশাল আন্দোলনের রিস্ক ওরা সহজে আর নেবে বলে মনে হয় না। বরং কোনো এক বা একাধিক গোষ্ঠীকে ওই কুকুর মারার জন্য যেমনই আগে ওটাকে পাগলা হয়ে গেছে বলে রটিয়ে দিয়ে তারপর মারলে সবাই ওটাকে একরকম ভালো কাজ বলেই মেনে নেয়, সেরকম গোছের কিছু একটা দিয়ে শুরু করবে হয়তো। সেই চিদম্বরম যখন অর্থমন্ত্রী ছিল তখন থেকে সব শাসকদের মুখে শুনে আসছি যে ভারত তো আর ধর্মশালা নয়, যেই আসবে তাকে নাগরিক বলে মেনে নেওয়ার একটা পূর্ণচ্ছেদ এবার টানতে হবে। ইঙ্গিতটা স্পষ্টতই বাংলাদেশের দিকে। ওদের খেয়াল রাখার দরকার নেই যে আজকের এই স্বাধীনতা কিভাবে এলো, কাদের রক্তে ভেজা এই দেশের মাটি, কি বলা হয়েছিল স্বাধীনতার সময়, কি লেখা আছে সংবিধানে, কি হয়েছিল জওহরলাল লিয়াকত চুক্তি, কি লেখা হয়েছিল 1955 নাগরিকত্ব আইনে। ওরা যেমনই একদিকে ব্যাংকের কাছে পুঁজিপতিদের ঋণ, তেমনই অন্যদিকে দেশের স্বাধীনতার জন্য বাংলার কাছে দেশের ঋণ একই সঙ্গে রাইট অফ করে দিচ্ছে। হাওয়ায় ভেসে বেড়াচ্ছে দেশটা, বাংলাদেশিতে ভরে যাচ্ছে। ব্যাঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইয়ে, এমনকি কেরালেও নাকি বাংলাদেশে ঘিস ঘিস করছে। মুসলিম মানেই পাকিস্তানি, আর বাঙালি মানেই বাংলাদেশি, আর বাংলাদেশি পাকিস্তানিদের সকলের সঙ্গেই কম বেশি জঙ্গি কানেকশন তো থাকবেই থাকবে। এই ধারণাটা মানুষকে গেলানো চলছে। ফলে আপাতত বাঙালিদের উপর প্রথম খাড়ার ঘাটা আসার সংকেত পাওয়া যাচ্ছে। পরে ধীরে ধীরে এক এক করে সকলের ওপর আঘাত আসবে। ওরা চায় যে একজনদের ওপর যখন আঘাত আসবে তখন অন্যেরা যেন হাততালি দেয়। তারপর 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 কি কি হয় সেটা সকলেরই জানা। আসামে যেটা হলো 1971-এর আগে বাংলাদেশ না, তখন বাংলাদেশ বলে কিছু ছিল না। পূর্ব পাকিস্তান থেকে যারা এসেছিল এবং সেটা যারা প্রমাণ করতে পারবে তাদের নাম লিস্টে উঠবে, বাকিরা মায়ের ভোগে যাবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই অনেকে পৃথিবীকে শেষ বিদায় জানালো। কেউ কাগজ জোগাড়ের চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে সকলকে গুড বাই জানিয়ে, কেউ বিষয় সম্পত্তি বেচে নিঃস্ব হয়ে, কেউ আত্মগ্লানিতে বরাবরের জন্য বিদায় নিল। এত কিছুর পরও শেষ পর্যন্ত 19 লাখেরও বেশি মানুষ লিস্টের বাইরেই থেকে গেল। কিন্তু এই 19 লাখে তো ওদের সন্তুষ্ট হলে চলবে না। ওদের চোখে এখন রঙিন স্বপ্ন যে ধীরে ধীরে আসামে একজন বাঙালিও স্বাভাবিক নাগরিক হিসেবে থাকতে পারবে না। তাই এখন আবার ওরা 1951 নিরিখে নতুন লিস্ট বানানোর আওয়াজ তুলছে। নতুন করে ডি ভোটার তৈরি হচ্ছে, আরো প্রায় 20 লাখের ধাক্কা অপেক্ষা করছে। এরপর নিশ্চয়ই বলবে 1948, তারপর 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 একদিন ওরা বুঝবে যে এত সব করেও ওরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। বরং নিজেদের সব থেকে ভালো বন্ধুদের, যারা আসামকে ভালোবেসে বিহুর নাচে গানে তাল মিলিয়ে আজকের এই চেহারায় আনতে সব সময় পাশে ছিল, তাদের হারিয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছে। কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। বাংলাতেও এরকম কোনো একটা তারিখ দিয়ে শুরু করবে। হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভবের সময় 1971কেই কাট অফ ডেট ধরে শুরু করবে। মমতা ব্যানার্জি ভোটের প্রচারের মধ্যেই এরকম স্পষ্ট করেই
কথা বলেছিল। মমতা ব্যানার্জির সঙ্গে যাদের সাপে নেউলের সম্বন্ধ, সেই সিপিএম ও কিন্তু সে সময় কোনো এক অজ্ঞাত কারণে টু শব্দটাও করল না। আর আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর ভোটের ঢাকের আওয়াজে চাপা পড়ে গেল। ধরা যাক, যে পরিবার 1965 সালে বাংলাদেশ থেকে এসেছে তারা কিভাবে সেটা প্রমাণ করবে? যারা 1948 সালে এসেছে তারাই বা কিভাবে তার প্রমাণ দেবে? যারা হয়তো শয়ে শয়ে বছর ধরে সিঙ্গুরে বা লালগড়ে বা নন্দীগ্রামে বাস করছে, তাদের কজন সেটা প্রমাণ করতে পারবে? কিভাবে প্রমাণ করবে লক্ষ লক্ষ ভূমিহীন কৃষকেরা যে এই মাটি তাদের পূর্বজদের রক্ত আর ঘামেই সুজলা সুফলা হয়ে উঠেছে? কিভাবে চটকলের শ্রমিকরা বা হাওড়ার কারিগররা প্রমাণ করবে যে তাদের রক্ত ঘামের বিনিময়ে এই ব্রিটিশ আমল থেকে দেশে শিল্পায়ন শুরু হয়েছে? আসামে দেখা গেছে যারা এরকম অসম্ভবকে সম্ভব করে বাবা মায়ের জন্ম পরিচয়ের প্রমাণ জোগাড় করেছে, তাদেরকেও এনআরসি চালুনিতে আটকানোর জন্য বলা হয়েছে। এটাই যে তার বাবা, তার কি প্রমাণ আছে? বড় বিচিত্র এই দেশ, আর ততোধিক বিচিত্র তার আইন কানুন। কল্পকথার রাম বাবরি মসজিদের নিচেই জন্মেছিল, সেটা কত সহজে প্রমাণিত হয়ে যায়। আর রক্ত মাংসের মানুষগুলো কিছুতেই প্রমাণ করতে পারে না যে এটা তাদের দেশ। এরকমই কিছু শর্তকে ভিত্তি করে এনআরসি হবে। তখন লক্ষ কোটি মানুষকে কোনো ঘুম পাড়ানি মাসি পিসিরা এসে হাজারো গান শুনিয়েও রাতের ঘুম পাড়াতে পারবে না। হাজার হাজার মানুষের জমি বাড়ি বিক্রি হয়ে যাবে ওই আলাদিনের প্রদীপ নাগরিকত্ব পাওয়ার লাইনে দাঁড়িয়ে। শ্মশানে কবরস্থানের লাইন দিয়েও জায়গা পাওয়া যাবে না। এবং শেষ অবধি আসামের মোট জনসংখ্যার সঙ্গে সমতুল্য মানুষের নাম যে লিস্টের বাইরে থাকবে, সেটাই বলাই বাহুল্য। তারপর কি? নেতাদের, দালালদের, উকিল মুহুরিদের পকেট ভর্তি হয়ে উপচে পড়বে। এটা আমরা জন্মের আগে চলে গেছে, এটা আমরা মনের মধ্যে ভাবে নিচ্ছি স্যার, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটার কোনো বলতে না। আবার যেটা শুরু করছে এটা তো আবার হয়ে যাবে ভাবতেছি। যখন মানুষের ডকুমেন্টস থাকা অবস্থা দেশ ছাইরা দিতে লাগবে, তখন কি করতে লাগবে? তখন মরতে লাগবে। মরা কি হবে? মরা তো অত মানুষ রাখবার মতো জেলখানা, ডিটেনশন সেন্টার কোনোভাবেই কোথাও রাখা সম্ভব হবে না। ফলে তারা এই সমাজেই থাকবে। রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব বাতিল হয়ে যাবে। সরকারি স্কুল কলেজে ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে না, সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে না, থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারবে না, বেনাগরিকদের ছেলে মেয়ের সঙ্গে নাগরিকদের ছেলে মেয়ের বিয়ে হবে না, কোথাও চাকরি পাবে না, কোথাও হোটেল ভাড়া পাবে না। খাতায় কলমে কর্মী না থেকেও এরা বিভিন্ন জায়গায় কম পয়সায় কাজ করতে বাধ্য হবে। যাদের ডিটেনশন ক্যাম্পে জায়গা হবে তাদের জন্য সরকার এক পয়সা খরচ করবে না। লিজে নিয়ে পুঁজিপতিরা ওই ক্যাম্প চালাবে। যেখানে মজুর সাপ্লাইয়ের দরকার এখান থেকেই পাঠাবে। দিনে 18 ঘন্টা কাজ করালেও বলার কেউ থাকবে না। মহিলারা সহজেই ভোগের বস্তুতে পরিণত হবে। তবে যেভাবেই যে কটা টাকাই উপার্জন করুক না কেন, যা কিছু জিনিস কিনবে সরকারকে কিন্তু তার জিএসটিটা ঠিক দিতেই হবে। এখান থেকে পালানোর কোনো রাস্তা থাকবে না। গলায় ঝোলানো এমএনআইসির চিপের সুবাদে পুলিশ ঠিক তাদের আবার খপাত করে ধরে পকেটের টাকাগুলো কেড়ে নিয়ে নিজের নিজের জায়গায় ফেরত নিয়ে আসবে। আমাদের পরিচিত দেশ এক অপরিচিত নরকে পরিণত হবে। মার্কসীয় স্কুলের ছাত্রদের এক নতুন গবেষণার বিষয় হবে যে এদের কোন শ্রেণীতে ফেলা যায়, নাকি সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব হলো। সমাজ পরিবর্তনে এদের ভূমিকাই বা কি? আবার বর্ণ বিভাজিত সমাজে বিশ্বাসী মানুষদেরও ঠিক করতে হবে যে এদের আলাদা বর্ণ হবে নাকি জন্মসূত্রে প্রাপ্ত বর্ণই বজায় থাকবে। আমাদের চিন্তা চেতনা জানা বোঝা অনুযায়ী এনআরসি
এবং তার পরবর্তী বাংলার চিত্রটা কি হতে চলেছে তার এক প্রাথমিক রূপরেখা তুলে ধরার চেষ্টা করলাম। এখন সমাজকে ঠিক করতে হবে যে চিত্রটা ঠিক এরকম নাকি কিছুটা আলাদা, নাকি অন্য রকম। সেটা যখন সামনে আসবে তখনই উপযুক্ত পদক্ষেপের কথা ভাবা যাবে। যেরকম পরাধীন হয়ে ইংরেজদের নৃশংসতা দেখে নিয়ে তারপর আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলাম, পরাধীন হওয়ার আগে করিনি, নাকি এ ধরনেরই কোনো কিছুই আসতে না দেওয়ার জন্য এখন থেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পা বাড়াবেন? আমাদের কোনো পার্টি নেই, রাজনৈতিক দলগুলো কি ভূমিকা নেবে সে সম্বন্ধেও আমরা যথেষ্ট সন্দিহান। তবে সরকার যেদিন থেকে এই এনআরসি কার্যকরী করার কথা ঘোষণা করবে সেদিনই আমরা বাংলা বন্ধ ডেকে নতুন স্তরের বিদ্রোহের সূচনা করব। আপনারা পাশে না দাঁড়ালে আমাদের কর্মসূচি ব্যর্থ হবে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে জীবনপণ লড়াইয়ের জন্য পথে নেমে আসলে বন্ধ 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা বা 72 ঘন্টা বা অনির্দিষ্টকাল ধরে চলবে, সেটা নির্ধারণের ভার আমরা আপাতত ভবিষ্যতের ওপরেই ছেড়ে দিলাম। তাহলে এনআরসি বিরোধী আন্দোলনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতার পরে আপামর ভারতবাসীর জীবনে এত বড় আক্রমণ কিন্তু আর কোনো দিন নামেনি। আমাদের সকলকে এক হয়ে এই এনআরসি এনপিআর এর বিরুদ্ধে জোরে সোরে প্রতিবাদ তুলতে হবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সামনের রবিবার রাত 8টায় আবার দেখা হবে এইখানে এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।